আমি নিশ্চিত ছিলাম যে তাদের মূল লক্ষ্যই হচ্ছে এখানে একটা বড় ধরনের ক্র্যাকডাউন করবে, যেন আমাদের সমস্ত আন্দোলনটাই নস্যাৎ হয়ে যায় এবং যে নির্বাচনের মাধ্যমে বাঙালির হাতে শাসনভার আসার সম্ভাবনা, পুরো জিনিসটাকে তারা নস্যাৎ করে দিতে পারলে পাকিস্তানের পশ্চিমাদের হাতেই শাসনভার থাকবে। আমাদের প্রস্তুতি আমরা রাখলাম, তারাও তাদের প্রস্তুতি হিসাবে সৈন্য আনা, অস্ত্র নিয়ে আসা। এখানে সোয়াত যে জাহাজটি চট্টগ্রামে আসলো, সেখানে অস্ত্র খালাসের জন্য যখন চেষ্টা করা হলো, বন্দরের শ্রমিকরা বুঝতে পারলো এবং এটা রাজনীতিবিদরাই তাদের বলল যে না, আমরা অস্ত্র খালাস করতে দেব না। যখন ডক শ্রমিকরা এই অস্ত্র খালাস করতে অসম্মতি জানালো, তখন ইপিআর এর সৈন্যদেরকে বলা হলো তোমরা অস্ত্র খালাস করো। কাজে আমাদের বাধ্য হয়ে সৈন্য পাঠাতে হলো, কিন্তু আমি তাদেরকে গোপনে বললাম যে তোমরা সেখানে গিয়ে অস্ত্র খালাস করবে না, তোমরা বলবে যে এটা তো আমাদের দায়িত্ব না। ওরা গেল, তারা বললো আমরা করব না। কাজে একটা অচল অবস্থা সৃষ্টি হয়ে গেল। সোয়াত থেকে তারা কিছুতেই অস্ত্র খালাস করতে পারছে না। এরই এক পর্যায়ে আমি একদিন 8 ইস্ট বেঙ্গলের সাথে কোঅর্ডিনেট করার জন্য জিয়াউর রহমানের সাথে ফোনে যোগাযোগ করে তার বাসায় গেলাম। তিনি তখন নাসিরাবাদে একটা বাসায় থাকতেন, 16 শহরের কাছেই। সন্ধ্যার দিকে ওনার সাথে বসে ওনার রুমের এক কোনায় আমি আর জিয়া এক কোনায় বসে কথা বলছি। আজকে প্রধানমন্ত্রী বেগম জিয়া ডাইনিং টেবিলে বসেছিলেন, কিন্তু উনি শুনতে পাচ্ছিলেন না আমরা কি কথা বলছি। আমি জিয়াকে বললাম যে, উনি আমার চেয়ে সিনিয়র আর্মিতে, আমি বললাম ইপিআরকে নিয়ে আমি চট্টগ্রাম শহর দখলে রাখব, আপনি এবং কর্নেল চৌধুরী ইবিআরসিকে যদি নিয়ন্ত্রণে নিয়ে নেন, যেটা সম্ভব, কারণ সেখানে 2000-এর মধ্যে প্রায় সবই বাঙালি সৈন্য। ইবিআরসি, ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার, এখানে রিক্রুটদেরকে এনে সৈন্য হিসেবে ট্রেনিং দেওয়া হয়। এবং আপনারা যখন ওদেরকে নিয়ে এবং আপনার রেজিমেন্টের যেসব সৈন্য আছে ওদেরকে নিয়ে যদি আপনারা ক্যান্টনমেন্টটা দখল করেন, তাহলে আপনাদের ওই দখল করার পরে আমরা সম্মিলিতভাবে নেভাল বেস, চিটাং পোর্ট এবং এয়ারপোর্ট দখল করে ফেলতে পারব। তাহলে সমস্ত চট্টগ্রাম অঞ্চল মুক্ত থাকবে এবং এখানে আমাদের রাজনৈতিক নেতৃত্ব এখানে অবস্থান গ্রহণ করলে বিশ্বের কাছে তারা সাহায্যের আবেদন চাইতে পারবে এবং স্বীকৃতির জন্য কথা বলতে পারবে। তো জিয়ার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলে আধা ঘন্টার মতো ওনার বাসা থেকে আমি সন্ধ্যা পরে বেরিয়ে আসলাম। এখানে আরেকটি ব্যাপার ছিল, কাপ্তাইতে আমার যে একটা উইং ছিল 17 উইং ইপিআর, সেখানে একজন বাঙালি অফিসার ছিল ক্যাপ্টেন হারুন, পরে মেজর জেনারেল হয়ে রিটায়ার করেছে, রাষ্ট্রদূত ছিল। আমি হারুনকেও এর মধ্যে গোপনে ডেকে ব্রিফিং দিয়েছিলাম যে আমি যখন কোড মেসেজটা দেব, তুমি তখন তোমার কাপ্তাই নিয়ন্ত্রণে এনে শহরে আমার সাথে যুদ্ধে যোগ দেবে। 18 তারিখের দিকে বোধহয় আমি, হারুন আর অলি, এখন কর্নেল তখন ক্যাপ্টেন ছিল, তারপরে ক্যাপ্টেন খালিকুজ্জামান পরে ব্রিগেডিয়ার হয়ে রিটায়ার করেছে, আর লেফটেন্যান্ট শামশের মবিন যে নাকি আমাদের পরে ফরেন সেক্রেটারি হলো, এখন বোধহয় ওয়াশিংটনে অ্যাম্বাসেডার, ওদেরকে আমার বাসায় ডাকলাম। তো তারা আলাদা আলাদাভাবে আমার বাসায় আসার পরে, এখন আমার বাসার উপরে তো পাকিস্তানিদের ওয়াচ থাকা স্বাভাবিক, আমরা ওখান থেকে দুটো গাড়িতে করে চলে গেলাম চট্টগ্রাম ইউনিভার্সিটিতে। সেখানে আমরা আগে থেকেই, জনাব আলম নামে একজন লাইব্রেরিয়ান ছিলেন, আমি আলম সাহেবকে আগেই খবর দিয়ে রেখেছিলাম যে আমরা তার বাসায় আসব এবং সেখানে আমরা মিটিং করব। আলম সাহেব সেভাবে প্রস্তুতি রেখেছেন। সেখানে আমরা আলাদা আলাদাভাবে গেলাম। আমার সাথে গেল ডক্টর জাফর এবং আতার রহমান খান কায়সার, বর্তমানে আওয়ামী লীগ প্রেসিডিয়াম মেম্বার। আর আরেকটা গাড়িতে গেল ক্যাপ্টেন ওলি, হারুন, শামশের মবিন, খারিক, এরা কয়জন। তো ইউনিভার্সিটি এলাকায় লাইব্রেরিয়ানের বাসা একদম নিরিবিলি একটা এলাকা, কেউ জানারও কথা না, বোঝারও কথা না। সেখানে আমি এদেরকে বললাম, ওরা সৈন্য সংখ্যা এত বৃদ্ধি করে ফেলেছে যে যে কোনো সময় বড় ধরনের আক্রমণ করতে পারে। এবং তাদেরকে আমি বললাম যে আমি চট্টগ্রাম শহর দখল করে ফেলতে পারবো, তোমরা তোমাদের সৈন্যদের নিয়ে ক্যান্টনমেন্ট দখল করার চেষ্টা করবা, তারপরে আমাদের সাথে মিলে যাবে। কারণ ক্যান্টনমেন্টটা মিলে গেলেই শহর আর বাকি থাকছে না কিছু, তখন আমরা নেভাল অ্যাটাক, বেস্ট অ্যাটাক করব। এটা পরে ওরা চলে গেল। 24শে মার্চ খুব গুরুত্বপূর্ণ দিন এসে পড়ল। 23শে মার্চের পরে
সেদিন চিটাগাঙে একটা হেলিকপ্টার আসলো, এসে নামলো ইবিআরসি প্যারেড গ্রাউন্ডে। হেলিকপ্টার থেকে ঢাকা থেকে গেলেন সিনিয়র অফিসার, একজন অফিসার হেলিকপ্টার ভেতরে বসে হলো, কেউ জানলেও না। এনারা সবাই নেমে ব্রিগেডিয়ার মজুমদার, বাঙালি অফিসার যিনি নাকি ইনচার্জ ছিলেন তখন, তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে আসলেন হেলিকপ্টারে। বাই দিস টাইম ভেতরে যে অফিসারটি বসা, উনি গোপনে ওখান থেকে বেরিয়ে অন্যদিকে চলে গেলেন। এটা আগের থেকে অ্যারেঞ্জ করা ওদের। ফেরার পথে হেলিকপ্টারে মজুমদার সাহেবকে একটা কাজের কথা বলে নিয়ে আসা হলো ঢাকায়। আসলে ওখানেই মজুমদারকে প্রত্যাহার করে নিয়ে আসা হলো চিটাগাংয়ের দায়িত্ব থেকে, এবং ওখান থেকে রাখা হলো ব্রিগেডিয়ার আনসারি, পশ্চিম আসন ব্রিগেডিয়ারকে। আনসারি ওখানে নেমেই দায়িত্বভার গ্রহণ করে ফেললেন এবং সোজা চলে গেলেন পোর্টে, এবং সেখানে গিয়ে ঘোষণা দিলেন দ্যাট দ্য অ্যামুনিশন ফ্রম সুয়াত মাস্ট বি আনলোডেড এট অল কস্ট। এই শুরু হলো প্রচণ্ড সংঘর্ষ। প্রথমে তারা ইপিআরের আমার যে সৈন্যগুলো ছিল তাদেরকে গুলি করে মেরে ফেললো পোর্টে, এবং যারা যারা বাধা দিচ্ছিল সবাইকে মেশিন গান দিয়ে গুলি করে মেরে ফেললো। এটা 24শে মার্চ। মানে পরিস্থিতি কিন্তু 24শে মার্চ পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে। আমি কনস্ট্যান্ট ওখান থেকে মেসেজ পাচ্ছি, ওয়্যারলেস মেসেজ এবং কুরিয়ারের মাধ্যমে, এবং তারা মেশিন গান বসিয়ে বিভিন্ন জায়গায় যে বাধা দিচ্ছে তাকে গুলি করে মারতেছে। কিরকম সংখ্যক মানুষ মারা গিয়েছিল? ইপিআরের আমার হিসাব মতে প্রায় 30 জনকে তারা গুলি করে মেরে ফেলেছে। বন্দর শ্রমিক কত মারছে কেউ বলতে পারবে না। এদেরকে নিয়ে ডেড বডিকে তারা গানবোটে তুলে নিয়ে গভীর সমুদ্রে নিয়ে ফেলে দেয়, যেগুলো ডেড বডি পরে জোয়ারের সময় 25 তারিখ বিকেলে 26, 27 ভেসে আসতো সমস্ত এইসব দিকে। যাই হোক, 24 তারিখের এই সমস্ত ঘটনাগুলো যখন আমি জানলাম, তখন আমি বুঝলাম যে আজকে কালকের মধ্যেই হয়তো ওরা একটা কিছু করবে। তা নাহলে মজুমদারকে এভাবে সরিয়ে নেবে না, আনসারিকে এভাবে দায়িত্ব দেবেন না, এবং আরও অনেকগুলো ঘটনা ঘটছে। আমি সেই রাত্রেই, আমার আগে নির্ধারিত ছিল যে চিটাগাং শহরের মাঝখানে যে রেলওয়ে হেডকোয়ার্টার, সেই পাহাড়ি এলাকায় হবে আমার যুদ্ধের হেডকোয়ার্টার। আমি সেখানে চলে গেলাম। ওখানে এসে তখন সন্ধ্যা 6:30, 7টা হবে, 7টার মতো, ঠিক মাগরিবের নামাজ একটু পরেই আমি হালি শহরে আমার যে বিশ্বস্ত জেসিও সুবেদার জয়নাল, তাকে বললাম যে আপনি এক্ষুনি সীমান্তের সব ফাঁড়িতে আমার 2টো কোড মেসেজই পাঠিয়ে দেন। তো সাথে সাথে মেসেজ 2টা চলে গেল। আমি এখন অপেক্ষা করছি যে সীমান্তের সবগুলো ফাঁড়ি থেকে তারা অ্যাকনলেজ করবে যে আমার মেসেজটা তারা পেয়েছে কি পায়নি, কি অ্যাকশন নিচ্ছে। আমি বসে আছি ওখানে একটা বাইরে, খুব সুন্দর জায়গা, জাম গাছের নিচে বাইরে বসা। খুব টেনশনে আছি আমি, একা একটা সিদ্ধান্ত বিরাট নিয়ে ফেলেছি। এমন সময় দেখলাম যে একটা বেবি ট্যাক্সি আওয়াজ শুনতে পাচ্ছি, ঘুরে ঘুরে উপরের দিকে উঠে আসছে। জাম গাছের নিচে এসে বেবি ট্যাক্সিটা থামলো। ভেতর থেকে নামলেন জিয়াউর রহমান সাহেব আর কর্নেল চৌধুরী। ওনারা বললেন, তুমি কি করছো? আমি বললাম, আমি তো অ্যাকশন শুরু করার জন্য বলে দিয়েছি, মেসেজ পাঠিয়ে দিয়েছি। কোড মেসেজটা ওরা জানতেন না, ওনাদেরকে ওটা বলে নেই। তখন ওনারা অনেকক্ষণ আমার সাথে আলোচনায় আসলেন যে তুমি কি মনে করো ওরা এই ধরনের কিছু করবে? আমি বললাম, হ্যাঁ করবে। পোর্টে আজকের কি ঘটনা, টঙ্গীর কি ঘটনা, সারা বাংলাদেশে কি ঘটছে তৎকালীন পাকিস্তানে, আমরা যদি তারা আঘাত করার আগে আঘাত না করি তাহলে তারা আমাদেরকে মেরে ফেলবে, এবং এটা যে কোনো মুহূর্তে ঘটতে পারে। কাজে হয় আমরা আগে আঘাত করে নিজেদেরকে রক্ষা করব, আর নাহলে আমাদের ধ্বংস হয়ে যেতে হবে। ওনারা আমার সাথে একমত হলেন না, যে না, তারা বিশ্ব জনমতকে এমনভাবে উপেক্ষা করে এত বড় কিছু করতে পারবে না, গণহত্যা করবে না। যাই হোক, আমি অনেক আর্গু করে বুঝালাম যে আমরা যদি আজকে সঠিক সিদ্ধান্ত না নেই, ব্যবস্থা না নেই, আজকে অ্যাকশন না নেই, কালকে হয়তো ইট মে বি টু লেট। যাই হোক, তারা রাজি হলেন না এবং আমাকে বললেন যে আজকে যদি তুমি এটা করো তাহলে আমরা তো তোমার সাথে আজকে থাকতে পারছি না এই ব্যাপারে। তখন আমি একটা দুশ্চিন্তায় পড়ে গেলাম যে তারা যদি আমার সাথে না থাকেন, একমত না হন, এবং যেহেতু তারা জিনিসটা তাদেরকে আমি বলে ফেলেছি, তারা বলে দিলে তো আমার অসুবিধা হবে। তখন আমি বাধ্য হয়ে তাদের সামনে আবার মেসেজ পাঠালাম। সুবেদার জেনারেলকে বললাম যে আপনি মেসেজ দেন যে আমার যে কোড মেসেজ 2টো ছিল, দ্বিতীয় মেসেজটা ক্যান্সেল করেন, মানে ওদেরকে ধ্বংস করে শহরে আসো। এখন ঘটনাটা ঘটলো
প্রথম আমার মেসেজ পাঠানো, এরা আসা, এদের সাথে বসে আলাপ করা, এর মধ্যে 2 ঘন্টা সময় পার হয়ে গেছে। এখন পরিস্থিতি এতই উত্তেজনাকর যে আমি মেসেজ পাঠাবার সাথে সাথে 1 ঘন্টার ভেতরে সমস্ত বর্ডার পোস্ট এবং অন্য জায়গায় তারা দুটোটা অ্যাকশন করে ফেলেছে, করে শহরের দিকে রওনা দেবে। এমন সময় মেসেজ পেয়েছে নট টু কাম, অ্যান্ড সেকেন্ড মেসেজ ক্যান্সেল। এবং সেকেন্ড মেসেজ ক্যান্সেল করা ওয়্যারলেসের নির্দেশ গেলেও বাই দ্যাট টাইম দে হ্যাভ টেকেন অ্যাকশন। তারা তো শত্রুদেরকে শেষ করে ফেলেছে সব। বাই দ্যাট টাইম ইট ইজ ওভার অ্যান্ড আই ক্যানট ডু এনিথিং অ্যাবাউট ইট। ততক্ষণে ওরা পশ্চিমা সব শেষ করে ফেলেছে সীমান্তে, শুধু আসার জন্য তৈরি। এমন সময় নির্দেশ গেছে ডোন্ট কাম, মানে সেকেন্ড মেসেজ ক্যান্সেল। এখন তখন তো এ ধরনের সেলফোনও নাই, সবার কাছে যোগাযোগ ব্যবস্থা নাই। এই ঘটনার সম্পর্কে খবর আপনি বড় যে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা গোপন রাখতে পারবেন, তার বেশি তো গোপন থাকবে না। জানাজানি হলেই তো আমাকে কোর্ট মার্শাল অ্যান্ড ফায়ারিং স্কোয়াড। আমি তখন পড়ে গেলাম একটা বিরাট দুশ্চিন্তায়। যাই হোক, সেই রাত্রে আমি ফিরে আসলাম। পরের দিন 25শে মার্চ রাত্রি 8টা আমার এক বন্ধু ক্যাপ্টেন মুসলিম, মুক্তিযোদ্ধা, পরে মেজর হয়েছে, আমার বাসায় আসলো। আমরা একসাথে খাওয়া দাওয়া করতে বসছি। রাত্রি তখন 8:30। কোনো ক্লিন কোনো খবর পাচ্ছি না। এমন সময় জাফর এবং কায়সার সাহেব ঢুকলেন। আমি শুধু বোধহয় 1 লোকমা বা 2বার মুখে দিয়েছি। এমন সময় ওরা ঢুকেছে, আমি বুঝেছি অবস্থা ভালো না। ওদের চেহারা দিকে দেখে আমি বুঝতে পারছি একটা কিছু গোলমাল। আমি চেয়ে রইলাম। জাফর সাহেব কথা বললেন যে ঢাকা থেকে তারা খবর পেয়েছেন ঘণ্টাখানিক আগে যে আলোচনা ব্যর্থ এবং ইয়াহিয়া ঢাকা থেকে চলে গেছে। এবং ওই খবর পাওয়ার পরে চিটাগাঙ্গের আওয়ামী লীগের নেতৃবৃন্দ একসাথে বসেছিলেন। তারা আমাকে বললেন যে আমাদের তো এখন আর কিছু করার নেই, এখন ইট ইজ ইয়োর শো। আমি কিছুক্ষণ চিন্তা করলাম, মেবি অ্যাবাউট 2-3 মিনিটস, জাস্ট ওই টেবিলে বসে ফ্ল্যাশব্যাকের মতো, তো অ্যাজ ইফ আমার সমস্ত জীবনটা এবং এদেশের আন্দোলন সবকিছু একটা ফ্ল্যাশব্যাকের মতো যেন ওই 2 মিনিটের মধ্যে যেন আমি দেখলাম, এবং তাদের চক্রান্ত দীর্ঘদিনের এবং ভবিষ্যৎ কি আসতে যাচ্ছে সবকিছু যেন একটা ফ্ল্যাশব্যাক আমাকে আসলো। এবং আমার ভেতরে একটা অনুভূতি আসলো যে দিস ইজ এ চান্স ইন ইউর লাইফ টাইম টু ডু সামথিং। তখন আমি খাওয়ার টেবিল থেকে উঠলাম এবং ওদেরকে বললাম যে আমি যুদ্ধ শুরু করছি এক্ষুনি। আপনারা 16 শহরে গিয়ে জিয়া রহমান সাহেব এবং যে কোনো অফিসারই সেখানে আছে তাদেরকে জানিয়ে দেবেন যে আমি যুদ্ধ শুরু করছি। তারাও যেন তাদের সাথে, যেহেতু আগেই আমি তাদেরকে বলে রেখেছি, তারা তাদের প্ল্যান মোতাবেক ইবিআরসি দখল করার চেষ্টা করে, চিটাগাং ক্যান্টনমেন্ট, এবং পরে আমার সাথে শহরে যোগাযোগ করবে। এবং তখন আমি সাথে সাথে টেলিফোন করলাম হালি শহরে। সেখানে যেহেতু আগের থেকেই ওই অ্যারেঞ্জমেন্ট এমনভাবে করা ছিল, সব ডিউটিতে শুধু বাঙালি। জয়নাল সাহেবকে পেলাম, আমার সুবেদার, তাকে বললাম যে এখন দ্বিতীয় মেসেজটা যেটা ক্যান্সেল করেছিলেন সেটা পাঠিয়ে দেন, এবং এখন হালি শহর হেডকোয়ার্টারটাও দখল করে ফেলার সব প্ল্যান করে ফেলেন, আমি আসতেছি। আমি সারসান রোডের বাসা থেকে বেরিয়ে পড়লাম রাত্রি তখন 8:40, 25শে মার্চ। ট্রুপদেরকে পাঠিয়ে দিলাম আগ্রাবাদ রোড থেকে আপ টু চিটাগাং এয়ারপোর্ট। এই রাস্তাটাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল্ডিং, যেসব জায়গায় অবস্থান নিলে পশ্চিমা সৈন্যরা নেভাল বেস বা এয়ারপোর্টে ল্যান্ড করে এদিকে আসতে পারবে না, সেসব বিল্ডিংয়ে অবস্থান নেওয়ার জন্য পাঠিয়ে দিলাম। ওরা সবাই অবস্থান নিল, এবং আমি আগেই সিদ্ধান্ত নিয়ে রাখছিলাম যে রেলওয়ের হিলেই ওইখানেই হবে আমার মেইন ডিফেন্স এবং হেডকোয়ার্টার। আমি সেই রেলের বিল্ডিং হেডকোয়ার্টারের দিকে ফিরে চলে আসলাম। রাত্রি 11:30 নাগাদ আমার সমস্ত কাজ শেষ। এমন সময় দেখি যে আপনার ক্যান্টনমেন্টের সাইড থেকে একটা গাড়ি এসে টাইগার পাস দিয়ে আগ্রাবাদের দিকে যাচ্ছে। আমার মোটরের ইনচার্জ যে জেসিও সুবেদার আইজউদ্দিন, সে উপর থেকে দেখছে গাড়িটা খুব স্লো স্পিডে যাচ্ছে, রাত্রি 11:40 মতো। ও
ও বললো যে স্যার এই পশ্চিমা সৈন্যগতগুলো যাইতেছে, এগুলো নেভি ড্রেস পরা, একটা মেরে উড়িয়ে দিয়ে এদেরকে। আমি হঠাৎ বললাম যে না, এটা বোধহয় ওরা রেকগনাইসেন্স করছে, রাস্তাটা পরিষ্কার আছে কিনা দেখবে, দেখার পরে নেভাল বেস এবং পোর্ট এলাকার অস্ত্র এগুলো সব একসাথে নিয়ে ক্যান্টনমেন্টের দিকে যাবে। তো আমরা অপেক্ষা করি, মূল বাহিনী যখন যাবে ক্যান্টনমেন্টের দিকে, টাইগার পাসের এইখানে আমরা তাদের অ্যাম্বুশ করে, যেহেতু আমরা অবস্থানে আছি, আমরা তাদের ধ্বংস করতে পারবো এবং অস্ত্রগুলো বারুদ সব পাবো। প্রথম গাড়িটা আগ্রাবাদে গিয়ে থামলো, সেখানে ব্যারিকেড ছিল, সম্ভবত ব্যারিকেড পরিষ্কার করার জন্য, কারণ তা নাহলে তারা পোর্টের দিকে যেতে পারছে না। কিছুক্ষণ পর আরেকটা গাড়ি একই রাস্তা দিয়ে এটা পিছনে পিছনে আসছে, সেটাও গিয়ে প্রথম গাড়িটা যেখানে থামছে সেখানে থামলো। তার মিনিট 5 পর দুটো গাড়ি একসাথে টাইগার পাস দিয়ে ক্যান্টনমেন্টের দিকে ফিরে যাচ্ছে এবং এবার তারা বেশ দ্রুত গতিতে ফিরে যাচ্ছে। পরবর্তীতে জানতে পারলাম যে প্রথম গাড়িটাতে ছিলেন জিয়াউর রহমান সাহেব, উনি যাচ্ছিলেন সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস করতে, তার কমান্ডিং অফিসার কর্নেল জানজুয়া তাকে সেভাবেই নির্দেশ দিয়ে পাঠিয়েছিলেন। ডক্টর জাফর এবং কায়সার সাহেবকে যখন আমি তাদের রেজিমেন্টে 8 ইস্ট বেঙ্গলে পাঠালাম, জিয়াউর রহমান সাহেব এবং অন্য অফিসারদেরকে জানাবার জন্য যে আমরা যুদ্ধ শুরু করেছি, বাই দ্যাট টাইম জিয়াউর রহমান সাহেব চলে গেছেন টুয়ার্ডস পোর্ট। আমার মেসেজ পাওয়ার পরে খালিকুজ্জামান আরেকটা গাড়ি নিয়ে জিয়াউর রহমান সাহেবকে ফেরত আনার জন্য খুব দ্রুত বেগে ফেরত পেছন দিক দিয়ে ছুটেন। জিয়াউর রহমান সাহেব যেহেতু আগ্রাবাদে গিয়ে আটকিয়ে পড়লেন, তার ফলেই খালিকুজ্জামান এসে ওনাকে পেল এবং ওনাকে বলল যে এরকম ইপিআর এবং রফিক সাহেব যুদ্ধ শুরু করছে, এখন তো গেলে আপনার বিপদ হতে পারে, আমরা এখন আর এটাতে জড়াতে পারবো না। তখন তারা ফিরে আসে সেখান থেকে তাদের রেজিমেন্টে, 8 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট 16 শহরে। সেখানে এসে অবশ্য আমার সাথে তাদের যে কথা ছিল যে তারা আমাদের সাথে যোগ দেবে এবং ইবিআরসির সাথে মিলে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট দখল করবে, সেটা না করে তারা চট্টগ্রাম শহর থেকে বেরিয়ে চলে গেলেন কর্ণফুলী নদী পার হয়ে পটিয়ার দিকে। এটা আমাদের জন্য একটা বিরাট বিপর্যয় হয়ে গেল, কারণ তখন ক্যান্টনমেন্টে ইবিআরসিতে তাদেরকে দেখার কেউ রইল না। এদিকে রাত্রি ঠিক ওনারা বেরিয়ে গেছেন হয়তো 1:30 2টার দিকে, কিন্তু 12টার দিকে ইবিআরসি সেখানে 20 বেলুচ রেজিমেন্ট পশ্চিমা, তারা ইবিআরসিতে আক্রমণ করে বসে, আক্রমণ করে সেখানে যে অস্ত্রাগার সেটা দখল করে ফেলে। অস্ত্রাগারে যত বাঙালি ডিউটিতে ছিল তাদেরকে মেরে ফেললো। মেরে ফেলার পরে তারা যে সমস্ত জায়গায় বাঙালি সৈন্যরা ঘুমিয়েছিল সেখানে অ্যাটাক করে। সেই রাত্রে আমাদের জানা মতে প্রায় 1200 বাঙালি রিক্রুট এবং সৈন্যকে তারা গুলি করে হত্যা করে। সেখানে অনেক ফ্যামিলি ছিল, সেগুলোকে মেরে ফেলে পশ্চিমারা। কিছু সৈন্য সেখান থেকে গোলাগুলির মধ্যেই ছুটে চলে আসে 8 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। এখানে এসে তারা জিয়াউর রহমান সাহেব এবং অন্যদেরকে বলছে যে আপনারা আমাদেরকে বাঁচাতে একটু এগিয়ে আসেন, আপনারা আসলেই যদি আপনারা ওই আশেপাশের পাহাড়ে অবস্থান নিয়ে কিছুটা গুলি বর্ষণ করেন তাহলে বেলুচ রেজিমেন্ট অফেন্সিভে না থেকে ডিফেন্সিভে যাবে, সেই সুযোগে আমরা পালাতে পারবো, বাকিরা পরিবারগুলো রয়ে গেছে। কিন্তু কি কারণে ওনারা ওই কাজটা না করে পটিয়ার দিকে গেলেন সেটা আমি জানি না, তবে এটা সম্ভবত সঠিক সিদ্ধান্ত ছিল না। যাই হোক, সেখান থেকে 2-1 সৈন্য আমার কাছেও চলে আসে এবং আমাদের সাথে যোগ দেয়। বাই দ্যাট টাইম ইবিআরসি পুরো নিয়ন্ত্রণে তারা নিয়ে ফেলে, বেলুচ রেজিমেন্ট এবং ট্যাঙ্ক ট্রুপ মিলে। আর কর্নেল চৌধুরী সাহেব, যিনি আমাকে তার আগের দিনই মাত্র বলছেন যে না, তারা এত মারাত্মক কিছু করবে না, বিশ্ব জনমত উপেক্ষা করতে পারবে না, তাকেই তারা প্রথমে হত্যা করে ফেললো সেই রাত্রে। এটা খুব দুঃখজনক, তাকে ধরেই গুলি করে মেরে ফেলেছে। এটা 25 তারিখ রাত্রিবেলা। আমি শহর নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছি। নেভাল বেসটা অ্যাটাক করার জন্য আমি অপেক্ষায় আছি যে সীমান্ত থেকে আমার সৈন্যরা আসবে। আর জিয়াউর রহমান সাহেবরা যে শহর থেকে চলে গেছে সেটা আমি জানি না তখনও। রাত্রি 3টা-4টা, 25 তারিখ রাত্রি 3টা মানে 26 তারিখ সকাল আর্লি মর্নিং 3 o'clock। এমন সময় খুব লম্বা এক ভদ্রলোক আমার কাছে আসলেন, খুবই লম্বা, প্রায় 6 ফিটের অধিক। উনি বোধহয় একটা বিদেশি ব্রডকাস্টিং কোম্পানিতে চাকরি করতেন।
উনি আমাকে এসে বললেন যে রফিক সাহেব, আপনি যদি আমার সাথে কক্সবাজারের দিকে আসেন তাহলে সেখানে আপনাকে আমরা হেলিকপ্টারে করে এক জায়গায় নিয়ে যাব এবং তারা আপনাদেরকে সব ধরনের সহায়তা দেবে। আমার কাছে খুব রহস্যজনক মনে হলো বিষয়টা। তখন আমি বললাম যে এখানে তো টোটাল ইপিআরে আমি একমাত্র বাঙালি অফিসার যে নাকি শুরু করেছি এবং কোঅর্ডিনেট করছি, আমি এই মুহূর্তে এখান থেকে যেতে পারবো না। আপনি কী ধরনের সহায়তা করতে পারেন সেটা আমাকে বলেন। তখন তিনি সেই প্রসঙ্গটা ছেড়ে অন্য প্রসঙ্গে আসলেন। তিনি বললেন যে এক কাজ করেন, আপনার যুদ্ধ শুরু করছেন, একটা রেডিও স্টেশনে গিয়ে এটা ঘোষণা দেন। আমি আবার তাকে বললাম যে সৈন্যরা আমার সাথে যোগাযোগ করছে, আমাকে এখানে না পেলে তারা ভাববে যে স্যার হয়তো চলে গেছেন, তখন তারাও তাদের অবস্থান থেকে সরে যাবে, কারণ এটা একটা ভিন্ন ধরনের যুদ্ধ, পুরোটা এখন আমার নিয়ন্ত্রণে, আমাকে কেন্দ্র করে, আমার উপরে ভরসা করে আমি যদি সরে যাই তারা এটাও ভাবতে পারে যে স্যার হয়তো যুদ্ধ বন্ধ করে চলে গেছে, তখন তারা আর যুদ্ধের মাঠে থাকবে না। আমি বললাম আপনি বরং এক কাজ করেন, এটা টেপ রেকর্ডার নিয়ে আসেন, আমি সেখানে একটা বক্তব্য দেব। আইডিয়াটা ছিল এই যে আমরা বক্তব্যের মাধ্যমে জনগণকে জানাবো যে এদেশের জনগণের পক্ষ হয়ে সেনাবাহিনী, ইপিআর, পুলিশে বাঙালি সৈন্য অফিসার সবাই মিলে জনগণের সাথে যুদ্ধ করছে পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য। এই মেসেজটা রেডিওতে প্রচার করা। উনি চলে গেলেন, একটা টেপ রেকর্ডার নিয়ে আসবেন বললেন। আমি অপেক্ষা করছি। 26 তারিখ সকাল হয়ে গেল, কিন্তু এর পরেই আমাদের উপরে শেলিং শুরু হয়। ওদের ডেস্ট্রয়ার ছিল সমুদ্রে, ওগুলোকে আরো সামনে এনে আমার রেলওয়ে হিলে এবং বিভিন্ন জায়গায় শেলিং শুরু করে। শেলিং শুরু হওয়ার ফলে রেলের যে সমস্ত সিভিলিয়ান ছিল আমি তাদের সবাইকে সেখান থেকে চলে যেতে বললাম, আর অন্যরাও এখানে আর পাহাড়ে উঠতে সাহস পেল না, যার ফলে টেপ নিয়ে আর কেউ আসতে পারছে না এখানে, এবং রেলওয়ের হিলটা আমরা খালি করে ফেললাম, শুধু সৈন্য থাকবে এখানে। তো যাই হোক, তার মধ্যে ডক্টর জাফর এবং কায়সার আরও কয়েকজন নেতৃবৃন্দ আসলেন। আমি বললাম আপনারা যেহেতু টেপ আনতে পারছেন না, অন্তত রেডিও স্টেশনে গিয়ে যে কোনো একজন একটা ঘোষণা দেন। এর মধ্যে শহরে কিন্তু মাইকে প্রচার হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব, এটা মাইকে ঘোষণা দিচ্ছে। তখন আমি বললাম যেহেতু আমাদের হাতে একটা রেডিও ট্রান্সমিশন স্টেশন আছে, আপনারা সেখানে গিয়ে এই ঘোষণাটা দেন, তাহলে আরো অনেকে জানতে পারবে। তার প্রেক্ষিতেই দুপুর 2:40 দিকে সেই কালুরঘাট বেতার কেন্দ্র, যেটা অ্যাকচুয়ালি ইট ইজ এ ট্রান্সমিশন স্টেশন, সেখান থেকে এম এ হান্নান সাহেব, আওয়ামী লীগের সেক্রেটারি বোধ তখন, উনি প্রথম রেডিওতে বক্তব্যটা পাঠ করেন যে বাংলাদেশের স্বাধীনতা বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা করা হচ্ছে। এটা ছিল ওনার প্রথমটা। এমন একটা অস্বাভাবিক পরিস্থিতি 26, সেদিন কেউ চিটাং রেডিও শুনবে না, ওই সময় তারা সবাই ব্যস্ত ঢাকা রেডিওর খবর শোনার জন্য, যার ফলে হান্নান সাহেব যে বক্তব্যটা দিয়েছেন, যে বক্তব্যটা রেডিওতে উনি পড়েছেন, সেটার দিকে কেউ একটা খেয়াল করে না। কিছু কিছু লোক শুনেছে 2:40 এই ঘোষণা। তখন আমি ডাক্তার জাফর সাহেবকে বললাম যে আপনারা এখন যেভাবেই হোক আমার কাছে টেপ আনেন, অথবা যে কোনো একজন সামরিক অফিসারকে সে রেডিও স্টেশনে নিয়ে একটা ঘোষণা দেন। আমি বলেছিলাম যে যাকেই পান সিনিয়র মোস্ট তাকেই বলবেন রেডিও স্টেশনে আসতে। সেই হিসেবে তারা জিয়া রহমান সাহেবকে নিয়ে আসে রেডিও স্টেশনে। সেখানে কথা ছিল তিনি রেডিও স্টেশনে যেই অফিসারই আসেন তিনি বলবেন যে সেনাবাহিনীর বাঙালি অফিসার, জেসিও ট্রুপস জনগণের সাথে মিলে বাংলাদেশকে মুক্ত করার জন্য যুদ্ধে লিপ্ত, এইটুকু বলা, যেন সারা দেশেই বাকি বাঙালি সৈন্যরা জিনিসটা জানতে পারে। তো জিয়া রহমান সাহেব রেডিও স্টেশনে আসলেন, এসে উনি নিজেকে প্রভিশনাল হেড অফ গভর্নমেন্ট ডিক্লেয়ার করে ফেললেন। আমরা তখন যুদ্ধ করছি, আমি কিন্তু জিয়া রহমানের এই ঘোষণাটা আমি শুনিনি। আমাকে এমআর সিদ্দিকী সাহেব ফোন করলেন এবং এ কে খান সাহেবও ফোন করলেন, জিজ্ঞেস করলেন যে হু ইজ দিস মেজর জিয়া। তো আমি যেহেতু তার বক্তব্যটা শুনিনি এবং আমি যুদ্ধ করছি, আমার উপরে আক্রমণ হচ্ছে, আমরা আক্রমণ প্রতিহত করছি, আমি বললাম যে কেন, কি হয়েছে, কি সমস্যাটা কোথায়? উনি বললেন যে উনি তো নিজেকে হেড অফ দ্য স্টেট ডিক্লেয়ার করে ফেলেছেন এবং এটার ফলে এটা যে একটা রাজনৈতিক সংগ্রামের পরিণতিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ,
সেই ক্যারেক্টারটাই তো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে তো জনগণ এটাতে থাকবে না, এটাকে একটা মিউটিনি হিসাবে ধরবে এবং জনগণ এখানে বিভ্রান্ত হবে। আমরা তো এটার সাথে একমত না। তো আমি জিনিসটাকে শান্ত করার জন্য বললাম, উনি হয়তো এটা উত্তেজনার কারণে অথবা খুব একটা চিন্তা করতে পারেন নাই, অনেকগুলো কারণেই হতে পারে। ওনার বক্তব্যে যদি ভুলও থাকে, আপনারা এখন উনি কি বলবেন সেটা লিখে দেন, সেটাই উনি পড়ে শোনাবেন। তখন তারা একটা ড্রাফট তৈরি করেন এবং সেই ড্রাফট অনুযায়ী 28 তারিখে গিয়ে রিভাইজ করে উনি বলেন যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে এই ঘোষণাবাণী পাঠ করছি। কাজে 27 তারিখে উনি যে বক্তব্যটা দিয়েছেন সেটা ছিল যে নিজেকে হেড অফ দ্য স্টেট ডিক্লেয়ার করা। পরে ওটাকে শুধরিয়ে উনি 28 তারিখে গিয়ে ওটাকে শুধরিয়ে বলেন যে অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখানে আমাদের মনে রাখতে হবে যে স্বাধীনতার ঘোষণা দেওয়াটা এটা হলো একটা রাজনৈতিক সিদ্ধান্ত, এবং রাজনৈতিক সিদ্ধান্ত দেবে জনগণের নির্বাচিত প্রতিনিধিগণ অথবা যাকে জনগণ মানে, যার উপরে জনগণের আস্থা আছে বা যারাকে জনগণ নির্বাচিত করেছে। অন্য কারো সেই ঘোষণা দেওয়ার অধিকার নাই। হ্যাঁ, আমরা গিয়ে ঘোষণা দিতে পারি যে কেউ, কিন্তু এটার কোনো রেজাল্ট হবে না বা এটা বিশ্ব গ্রহণ করবে না, এটা আমাদের বুঝতে হবে। কাজেই জিয়া রহমান সাহেবও নিশ্চয়ই পরে বুঝতে পারছেন যে উনি তো তখন আননোন, আমিও আননোন, আমরা পরে পরিচিত হয়েছি, কিন্তু 71-এর 25, 26, 27 আমরা তো আননোন। তখন তো নোন হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি আওয়ামী লীগের নেতা, প্রেসিডেন্ট এবং নির্বাচিত, এবং সরকার গঠন হলে উনি প্রধানমন্ত্রী হবেন। কাজে তাকে বাদ দিয়ে অন্য কেউ বাংলাদেশ স্বাধীনতা ঘোষণার কথা যতই বলা হোক না কেন, পৃথিবীর কেউ এটা মেনে নেবে না বা এটা অ্যাকসেপ্টেবল না। এর মধ্যে ঢাকা থেকে কন্টিনিউয়াস প্লেনে করে তাদের সৈন্য আসছে। কুমিল্লা থেকে আমাদের সৈন্যরা পিছু হটতে বাধ্য হয়েছে অ্যাম্বুশের পরে, যেহেতু আমাদের গোলা বারুদ প্রায় শেষ, রিইনফোর্সমেন্ট সব আটকে পড়েছে কালুরঘাটে। আমরা তখন সীমাবদ্ধ হয়ে গেলাম রেলওয়ে হিল, নিউ মার্কেট এরিয়া, আইস ফ্যাক্টরি, এই কিছু বিচ্ছিন্ন পকেটে। কিন্তু আমরা বুঝতে পারছি যে এই বিচ্ছিন্ন অবস্থান আমরা বেশি দিন ধরে রাখতে পারবো না। যাই হোক, শহরের যুদ্ধ এভাবে চলতে চলতে এপ্রিলের 4 তারিখ পর্যন্ত চট্টগ্রাম শহর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে ছিল। তারপর আর শহর আমরা নিয়ন্ত্রণে রাখতে পারিনি।